1 লাখ মুসলিম মেয়ে চাকরি খুঁজছিল। হিন্দু কোটিপতি ছেলে বলল, আমার সঙ্গে চলো। আর তারপর বন্ধুরা, লখনউয়ের সেই রাত কখনো এতটা ঠান্ডা লাগেনি। বাতাসে এমন এক শিহরণ ছিল যা শুধু শরীরকে নয়, হৃদয়কেও কাঁপিয়ে দিচ্ছিল। ঘড়িতে রাত 2:10 হয়েছিল। বাসস্ট্যান্ডে আলো তো ছিল, কিন্তু সেই আলো মানবতা পর্যন্ত পৌঁছাচ্ছিল না। রাস্তাঘাট খালি ছিল না, কিন্তু প্রতিটি গাড়ি এমনভাবে চলে যাচ্ছিল যেন কারোর প্রয়োজন নেই। সেই বাসস্ট্যান্ডের এক কোনায় একটি মেয়ে দাঁড়িয়েছিল। নাম তার আয়েশা, বয়স প্রায় 24 বছর। তার হাত দুটো একে অপরের সঙ্গে ঘষছিল, ঠান্ডায় নয়, অপমান আর অসহায়তায়। সে পুরো কালো পোশাক পরেছিল, মাথা আর শরীর ঢাকা ছিল, কিন্তু মুখ খোলা ছিল এবং পরিষ্কার দেখা যাচ্ছিল। কাপড় পরিষ্কার ছিল, কিন্তু কলার আর কিনারায় সময়ের ছাপ দেখা যাচ্ছিল। বারবার ধোয়ার ফলে রং হালকা হয়ে গিয়েছিল। চটিগুলো এমন ছিল যেন রোজকার যুদ্ধের সাক্ষী, তলা পাতলা, গোড়ালি বাঁকা। মুখে পড়াশোনার জেল্লা এখনও বাকি ছিল, কিন্তু চোখে অনেক রাতের ঘুম গায়েব। আয়েশা পকেটে হাত দিল, দুটো কয়েন বেজে উঠল। ব্যাস, এটুকুই বেঁচে ছিল। সে ফোন বের করল। নেটওয়ার্কের দাগগুলো ওঠানামা করছিল, যেন পরিস্থিতি তাকে নিয়ে মজা করছিল। তখনই স্ক্রিনে নাম এলো আম্মি। তার গলা শুকিয়ে এলো। ফোন কানে দিতেই ওপার থেকে ক্লান্ত কিন্তু ভালোবাসা মাখা আওয়াজ এলো, বেটি, তুই ঠিক আছিস তো? আয়েশা নিজেকে সামলাল। হ্যাঁ আম্মি, আমি ঠিক আছি। কিছুক্ষণ নীরবতা। তারপর আম্মির গলা ভেঙে এলো, বেটি, তোর আব্বুর ওষুধ আজ শেষ হয়ে গেছে। ডাক্তার বলেছে যদি কালকের মধ্যে ওষুধ না পাওয়া যায় তবে শ্বাস আরও ভারী হয়ে যাবে। আয়েশা চোখ বন্ধ করে নিল, এমনভাবে যেন কাঁদছে না, শুধু ভেতরে কিছু ভাঙার শব্দ শুনছে। কত লাগবে? সে ধীরে জিজ্ঞেস করল। কিছু না বেটি, আম্মি বলল, শুধু জানতে চেয়েছিলাম তুই ক্ষুধার্ত কিনা। আয়েশা হাসতে চেয়েছিল, কিন্তু গলায় কিছু আটকে গেল। না আম্মি, আমি খেয়ে নিয়েছি। মিথ্যেটা ছোট ছিল, কিন্তু তার ওজন খুব ভারী। ফোন কাটতেই মনে হলো যেন তার হাতে ফোন নয়, দায়িত্বের পাহাড় চলে এসেছে। সে বাসস্ট্যান্ড থেকে উঠল। কোথায় যেতে হবে জানা নেই, কিন্তু থামা এখন সম্ভব ছিল না। সকালের হালকা আলো ছড়াতে শুরু করেছিল। শহর ধীরে ধীরে জাগছিল, আর আয়েশা একটি বড় অফিসের সামনে পৌঁছাল। গেটে লেখা ছিল ওয়াক ইন ইন্টারভিউ টুডে। তার চোখে এক চমক এলো। সে লাইনে দাঁড়িয়ে গেল। লাইন লম্বা ছিল, কারো হাতে ফাইল, কারো হাতে ল্যাপটপ ব্যাগ, কারো মুখে আত্মবিশ্বাস, আর আয়েশার হাতে সেই সাধারণ ফাইল যা সে রাতে বাসস্ট্যান্ডে বসে ঠিক করেছিল। তখনই গার্ডের আওয়াজ এলো, যার কাছে 2 বছরের অভিজ্ঞতা নেই সে ভেতরে যাবে না। আয়েশা সাহস করল, আমি ফ্রেশার, কিন্তু পরিশ্রম করে নেব। গার্ড ওপর থেকে নিচ পর্যন্ত দেখল আর বলল, এখানে বেতন দেওয়ার লোক বসে আছে, দান করার লোক নয়। লাইন তাকে পেছনে ঠেলে দেয়নি, ভেতর থেকে ভেঙে দিয়েছিল। আয়েশা চুপচাপ বাইরে চলে এলো। একটা অফিস, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। কোথাও রেফারেন্স জানতে চাওয়া হলো, কোথাও ফি, কোথাও বলা হলো তোমার মতো রোজ আসে। দুপুর নাগাদ রোদ করা হলো, আর খিদেও বাড়ল। সে একটি চায়ের দোকানে থামল। গুনল তো মাত্র 1 কাপ চায়ের টাকা ছিল। তখনই পাশে এক বৃদ্ধা পড়ে গেলেন। শ্বাসকষ্ট হচ্ছিল, হাত কাঁপছিল। আয়েশা কিছু না ভেবেই নিজের অর্ধেক চা ছেড়ে দিল, আর ফাইলের মাঝখান থেকে অটো ভাড়ার জন্য বাঁচানো 10 টাকা বের করে সেই মহিলার জন্য জল নিয়ে এলো। বৃদ্ধা কাঁপতে কাঁপতে জল খেলেন আর বললেন, বেটি, তোকে নিজেকেই ক্ষুধার্ত মনে হচ্ছে। আয়েশা মুচকি হাসল, খিদে তো রোজ লাগে দাদি, আগে আপনি খেয়ে নিন। সে জানত না যে রাস্তার ওপারে একটি কালো লাক্সারি কারে বসে কেউ তাকে দেখছিল। গাড়ির কাঁচ কিছুটা নামানো ছিল, ভেতরে বসেছিল আরব মেহরা। শান্ত মুখ, দামি পোশাক, আর চোখে গভীর বোধ। সে আয়েশাকে দেখল আর মনে মনে ভাবল, গরিব হতে পারে, কিন্তু ছোট নয়। গাড়ি এগিয়ে গেল, কিন্তু তার নজর সেখানেই থমকে রইল। আয়েশা আবার উঠল। এখন টাকা ছিল না, কিন্তু আশা এখনও জ্যান্ত ছিল। সে একটি ছোট বোর্ডের দিকে এগোল, জব কনসালটেন্সি, 100% গ্যারেন্টি। ভেতরে এক মোটা লোক বসেছিল, সাদা শার্ট, গলায় মোটা চেন আর মুখে কৃত্রিম হাসি। চাকরি চাই? সে কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করল। হ্যাঁ স্যার, আমার চাকরি চাই, শুধু বেতনটা যেন সময় পাওয়া যায়। লোকটা ফাইল উল্টাল। হয়ে যাবে, শুধু আগে রেজিস্ট্রেশন ফি লাগবে। কত? আয়েশা জিজ্ঞেস করল। 200। তার কানে নিস্তব্ধতা ছেয়ে গেল। স্যার, এখন আমার কাছে নেই। সে পুরো কথাটাও বলতে পারেনি যে লোকটার মুখ বদলে গেল। তাহলে বাইরে বেরো। শব্দগুলো ছোট ছিল, কিন্তু তাতে ঘৃণা ভরা ছিল। আয়েশা বাইরে চলে এলো। রোদ কড়া ছিল, আর হৃদয় তার চেয়েও বেশি। সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল যখন সেই কালো গাড়িটি আবার থামল। এবার কাঁচ পুরোটা নামল। তুমি রোজ এভাবেই ঘুরে বেড়াও?
আওয়াজ শান্ত ছিল কিন্তু ভারী। আয়েশা চমকে গেল। প্রথমবার সে তাকে ভালো করে দেখল। চোখে অহংকার ছিল না, না ছিল দড়া দেখানোর তাড়া, শুধু বোঝাপড়া। সে 1 সেকেন্ডের জন্য থামল, আর তারপর বলল, চাকরি চাই, ভিক্ষা নয়, এবং সে এগিয়ে গেল। গাড়িতে বসা আরফ তার পিঠের দিকে তাকিয়ে রইল, কারণ কাহিনীতে এবার এক নতুন জিনিস যোগ হয়েছিল, এক কোটিপতি ছেলের নজর আর এক গরিব মেয়ের আত্মসম্মান। সেই মুহূর্তের পর আয়েশা দ্রুত পায়ে এগিয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা থেমে গিয়েছিল। এটা প্রথমবার ছিল না যখন কেউ তাকে দেখেছিল, কিন্তু এটা প্রথমবার ছিল যখন কারো নজরে দয়া ছিল না। পেছনে দাঁড়িয়ে থাকা সেই কালো গাড়িতে আরব অনেকক্ষণ বসে রইল। ড্রাইভার জিজ্ঞেস করল, স্যার, আগে চলব? আরব না তাটিয়েই বলল, ধীরে। কারণ সেই মুহূর্তে সে শহর দেখছিল না, সে একটি মেয়েকে দেখছিল যে ক্ষুধার্ত ছিল, ক্লান্ত ছিল, কিন্তু মাথা নত করেনি। পরের দিন সকাল 7:10 আয়েশা সেই ঠিকানায় পৌঁছাল যা কার্ডে লেখা ছিল। বাইরে কোনো বোর্ড ছিল না, কোনো নাম ছিল না, শুধু একটি উঁচু গেট আর ভেতরে যাওয়ার রাস্তা। সে ঘড়ি দেখল, ঠিক সময়। কিছুক্ষণ পর গেট খুলল। সামনে দাঁড়িয়েছিল সেই ছেলেটি, সাধারণ কিন্তু দামি পোশাক, মুখ শান্ত, চোখে ঋজুতা। ভেতরে এসো, সে শুধু এটুকুই বলল। ভেতরে এক বড় গুদামঘর ছিল, লম্বা শেলফ, বাক্সের সারি আর ঠান্ডা হাওয়া। আজকের কাজ এটাই, আরাফ বলল। ইনভেন্টরি চেক করতে হবে, কিছু ভুল আছে দেখতে হবে। আয়েশা মাথা নাড়ল। কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই। কাজ শুরু হলো। 1 ঘণ্টা, 2 ঘণ্টা, 3 ঘণ্টা। ঘাম ঝরতে লাগল, হাত ব্যথা করতে লাগল, কিন্তু আয়েশা থামল না, না জল চাইল, না বিশ্রাম। আরাফ দূর থেকে সব দেখছিল চুপচাপ, যেন প্রতিটি নড়াচড়া কোনো তুলাদণ্ডে মাপা হচ্ছে। দুপুরে একটি বক্স পড়ে গেল, কিছু টাকা বাইরে বেরিয়ে এলো। আয়েশা থামল, এক পলক দেখল, তারপর কোনো ভয় না পেয়ে একটি একটি করে নোট গুনে আবার সেই বক্সে রেখে দিল। আরবের চোখ সেখানেই থমকে গেল। সন্ধে পর্যন্ত আয়েশা পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। আরব কাছে এলো। আজকের কাজ এখানেই শেষ। সে পকেট থেকে টাকা বের করল। আয়েশা হাত বাড়াল, কিন্তু থেমে গেল। স্যার, এটা পরিশ্রমের তো? আরব সোজাসুজি তাকাল। হ্যাঁ। সে টাকা নিল, প্রথমবার কোনো লজ্জা ছাড়া। তৃতীয় দিন ফোন এলো। আজ গুদামে আসতে হবে না, একটা ডেলিভারি করতে হবে। আয়েশা কিছু জিজ্ঞেস করল না, শুধু ঠিক আছে বলল। সে জানত না যে আজ তার সততার সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। দুপুরে যখন সে ফাইল নিয়ে আরবের বাড়ি থেকে বাইরে বেরোল, তখনই ফোন বাজল। বাড়ি থেকে কল। ওপার থেকে আম্মি কাঁদছিল। বেটি, তোর আব্বুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ডাক্তার বলছে যদি কাল সকালের মধ্যে ব্যবস্থা না হয় তবে। শব্দ শেষ হয়ে গেল। আয়েশার চোখে জল আগে এলো। সামনে আরবের বড় বাংলো ছিল, দামি, শান্ত। সেই মুহূর্ত যখন মানুষ ভেঙেও যেতে পারে, আবার মজবুতও হতে পারে। আরব তার অবস্থা দেখল, সব বুঝে গেল। কত টাকা লাগবে? সে জিজ্ঞেস করল। আয়েশা মাথা নিচু করে নিল। আব্বুর ওষুধের জন্য। আরব কয়েক সেকেন্ড চুপ থাকল। যদি আজ তুমি সেই টাকা পেয়ে যাও তবে তুমি কি করবে? আয়েশা কিছু না ভেবেই বলল, আব্বুর ওষুধ কিনব, কিন্তু পরিশ্রম ছাড়া কখনো নয়। সেই উত্তর আরবের ভেতরে কিছু একটা নিশ্চিত করে দিল। পরের দুদিন আয়েশা সব কাজ করল, গুদাম, স্টোর রুম, ডেলিভারি লিস্ট, ছোট কাজ কিন্তু বড় দায়িত্ব। আরব তাকে শুধু চাকরি দিচ্ছিল না, সে দেখছিল সুযোগ পেলে এই মেয়েটি কি হয়ে ওঠে। তৃতীয় দিন আবার ফোন এলো। আজ গুদামে আসতে হবে না, অন্য একটা কাজ আছে। আয়েশা তৈরি হয়ে গেল। সে জানত না যে আজ তার সততার শেষ পরীক্ষা। সন্ধ্যের সময় আরব একটি ফাইল দিল। এটা এখানে পৌঁছে দাও। রাস্তায় একজন লোক পাওয়া গেল। যদি এই ফাইলটা আমাকে দিয়ে দাও তবে তোমাকে এত টাকা দেব যা তুমি কয়েক মাসেও পাবে না। আয়েশা থামল। তার মাথায় আব্বুর মুখ এলো, ওষুধ, আম্মির আওয়াজ। তারপর সে ফাইলটা আরও শক্ত করে ধরল। ক্ষমা করবেন, সে বলল। আমি ক্ষুধার্ত থাকতে পারি, বেঈমান নয়। সে এগিয়ে গেল। আর সেই মুহূর্তে দূর থেকে দাঁড়িয়ে আরব সব দেখছিল। তার চোখে প্রথমবার শান্তি ছিল। সেই রাতে আয়েশা ধর্মশালার সিঁড়িতে বসেছিল। পকেট খালি ছিল, পেটে খিদে, কিন্তু হৃদয়ে এক হালকা আলো। ওদিকে আরব তার বিলাসবহুল বাড়িতে ছিল, দামি পেন্টিংস, সবকিছু ছিল, কিন্তু মন অস্থির ছিল। ডাইনিং টেবিলে তার বাবা বিক্রম মেহরা বসেছিলেন। আজ দেরি কেন হলো? তিনি জিজ্ঞেস করলেন। শহর দেখছিলাম, আরব বলল। বিক্রম মেহরা খবরের কাগজ নিচে রাখলেন। মনে রেখো আরব, আমরা সিদ্ধান্ত আবেগ দিয়ে নিই না।
আরব প্রথমবার সোজাসুজি চোখে চোখ রাখল। আর যদি আবেগ কারো শেষ সম্বল হয়? কামরায় নিস্তব্ধতা ছেয়ে গেল। পরের দিন সকাল 7:30। আয়েশা আবার সেই গেটে দাঁড়িয়েছিল, ক্লান্ত, দুর্বল, কিন্তু রিজু। গেট খুলল। আরব সামনে এলো। আজকের কাজ এটাই, সে বলল। এই গুদামের পুরো দায়িত্ব তোমার। আয়েশা চমকে দেখল। যদি তুমি আজও নিজেকে বিক্রি না করতে। সে বাক্য শেষ করল না। আয়েশা মাথা নাড়ল। আমি তৈরি। কাজ শুরু হল। ঘণ্টা কাটল, সন্ধ্যা হল। আরব কাছে এলো। আজকের কাজ এখানেই শেষ। সে পকেট থেকে একটি কার্ড বের করল। আয়েশা কার্ডটা ধরল এমনভাবে যেন এটা কাগজ নয়, আশা। নাম লেখা ছিল আরব মেহরা, আর নিচে কাল সকাল 8টা। আয়েশার চোখে প্রথমবার ভয়ের চেয়ে বেশি সাহস ছিল, কারণ এখন এটা শুধু চাকরির কথা ছিল না, এখন প্রশ্ন ছিল, সততা কি এই শহরে বেঁচে থাকতে পারে? পরের দিন সকালে ঘড়িতে ঠিক 8টা বাজল। আয়েশা সেই কার্ডে লেখা ঠিকানায় পৌঁছল। এবার সামনে কোনো গুদাম ছিল না, বরং এক উঁচু কাঁচের ইমারত ছিল। ওপরে জলজল করছিল বোর্ড, মেহরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আয়েশা নিজের সস্তা সালোয়ার কামিজ ঠিক করল, ছেঁড়া চটি সোজা করল, আর ভেতরে চলে গেল। রিসেপশন হল, মার্বেলের মেঝে, এসির ঠান্ডা হাওয়া, দামি পারফিউমের গন্ধ। তার কদম প্রথমবার এতটা ভারী মনে হচ্ছিল। রিসেপশনে বসা মেয়েটি ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। কার সাথে দেখা করতে হবে? আরব মেহরার সাথে। মেয়েটি হাসল। সেই হাসি সম্মানের ছিল না। অ্যাপয়েন্টমেন্ট? আয়েশা কার্ডটি এগিয়ে দিল। মেয়েটির মুখ কিছুটা বদলে গেল। আপনি বসুন। কাছের কেবিনের ভেতরে আরাফ প্রথমবার ফর্ম্যাল শুটে ছিল। মুখ শক্ত, চোখে কালকের মতো কোমলতা নেই। আয়েশা চিনতে পারল, আজ সে ছেলে নয়, মালিকের ছেলে ছিল। বসো, সে বলল। আয়েশা বসে পড়ল। কাল পর্যন্ত তুমি আমার নজরদারিতে ছিলে, আরাফ বলল। আজ থেকে তুমি এই কোম্পানির অ্যাকাউন্টিং টিমের অংশ। আয়েশা চমকে গেল। আমি তো শিক্ষিত নই, সে ধীরে বলল। আরাফ টেবিলে একটি ফাইল রাখল। সততা ডিগ্রি দেখে না, প্রথম ধাক্কা। দুপুর পর্যন্ত আয়েশা সব বুঝে নিল। এই চাকরি শুধু কাজের ছিল না, এটা চোখ খোলার জন্য ছিল। কাগজে কিছু টাকা এমন ছিল যা কোথাও যাচ্ছিল না। না কোনো খরচ, না কোনো প্রজেক্ট, শুধু গায়েব। আয়েশা আরফকে জিজ্ঞেস করল। আরফ জানলা দিয়ে বাইরে দেখল। এই শহর সাদা কাগজে কালো টাকা চালায়। আয়েশা চুপ হয়ে গেল। সন্ধ্যার ডাক। আরবের বাবা বিক্রম মেহরা দেখা করতে বললেন। ঘরটা বড় ছিল, দেওয়ালে সাফল্যের ছবি। তাহলে তুমিই সেই মেয়ে? বিক্রম মেহরা বললেন। গলায় না ছিল উত্তাপ, না ছিল ঘৃণা, শুধু ক্ষমতা। আমার ছেলে তোমাকে বেছে নিয়েছে, তিনি বললেন। বলো, কেন? আয়েশা সোজাসুজি উত্তর দিল। আমি জানি না স্যার, আমি শুধু সৎ। ঘরে এক হালকা হাসি প্রতিধ্বনিত হল। সততা এখানে দুর্বলতা? বিক্রম মেহরা বললেন। দুর্বলতা নয়, আয়েশা বলল, আমার পরিচয়। প্রথমবার বিক্রম মেহরা চুপ হয়ে গেলেন। সিস্টেমের অফার। পরের দিন অফিসে এক সিনিয়র ম্যানেজার আয়েশার কাছে এলো। তার নাম ছিল রাকেশ শর্মা। দামি স্যুট, চকচকে জুতো, আর মুখে সেই কৃত্রিম হাসি যা ওপরওয়ালাকে খুশি করার জন্য থাকে। আয়েশাজি, তুমি নতুন কিন্তু বুদ্ধিমান মনে হচ্ছে, একটা ছোট কথা বলতে চাই। আয়েশা মাথা তুলে দেখল। হ্যাঁ বলুন। রাকেশ একটি ফাইল টেবিলে রাখল। এগুলো কিছু পুরনো অ্যাকাউন্টস, শুধু এগুলোতে তোমার সই চাই। যদি তুমি সই করে দাও তবে তোমার বেতন সামনের মাস থেকে 3 গুণ হয়ে যাবে, আর বোনাসও পাবে। আয়েশা ফাইল খুলল। প্রথম পাতাতেই সেই টাকা ছিল, যেটা কাগজে গায়েব হচ্ছিল। না কোনো খরচের বিবরণ, না কোনো প্রজেক্ট, শুধু বড় বড় নম্বর আর খালি জায়গা যেখানে সই হওয়ার কথা ছিল। সে ফাইল বন্ধ করে দিল। আমি সই করব না। রাকেশের হাসি উধাও হয়ে গেল। এটা কি ভুল? আয়েশা শান্ত স্বরে বলল। আর আমি ভুলের ওপর সই করতে পারি না। রাকেশ ঠান্ডা হাসি হাসল। এখানে সবাই করে, তুমি নতুন, বুঝছ না। এটা সিস্টেম, সিস্টেমে চলতে হয়। আয়েশা সোজাসুজি তার চোখে চোখ রাখল। সবাই ভুল করলে সেটা ঠিক হয়ে যায় না। রাকেশের মুখ লাল হয়ে গেল। সে কিছু না বলে উঠে চলে গেল। প্রথম ক্ষতি। পরের সপ্তাহেই আয়েশার বেতন আটকে দেওয়া হলো, ডিউটি বাড়িয়ে দেওয়া হলো। ছোটখাটো কথায় বকুনি, কফি মেশিন থেকে জল নিতেও বাধা দেওয়া। তুমি জানো না এখানে কে কে আছে? তোমার মনে হয় তোমার সততায় কোম্পানি চলে? আয়েশা চুপ থাকত, কাজ করত। রাতে বাড়ি ফেরার সময় ওষুধের দোকানে থামত, পকেট খালি। ওষুধের বিল দেখে চোখে জল চলে আসত। সেই রাতে আরবের ফোন এলো। তুমি ঠিক আছিস? আয়েশা সত্যটা লুকিয়ে ফেলল। হ্যাঁ। আরব বুঝে গেল। সে ফোন রেখে দিল, কিন্তু তার মনে কিছু একটা ভাঙছিল। আরবের ভেতরের দ্বন্দ্ব। আরব দুদিকে দাঁড়িয়েছিল, একদিকে বাবার সাম্রাজ্য, টাকা, প্রতিপত্তি, নাম, অন্যদিকে একটি মেয়ে যে মাথা নত করতে অস্বীকার করছিল। সে ফাইলগুলো বের করল। নামগুলো একই ছিল, টাকার অঙ্কও একই ছিল, শুধু এখন তার কিছু যায় আসছিল। সে সারা রাত জাগল, ভাবতে থাকল, সত্যের দাম কি এতটা ভারী হতে পারে?
সততা কি বইতেই ভালো লাগে? সকাল হতেই সে সিদ্ধান্ত নিল, সে এখন আর শুধু দর্শক থাকবে না, সে পাশে দাঁড়াবে। সংঘাত। এক মিটিংয়ে সব বড় অফিসার বসেছিলেন। বিক্রম মেহরা টেবিলের মাথায়, আরাফ তার ডান পাশে। আয়েশাকেও ডাকা হয়েছিল, সে শেষ চেয়ারে বসেছিল। সবার নজর তার ওপর। মিটিং শুরু হলো। ফাইন্যান্সিয়াল রিপোর্ট পেশ করা হলো। সবকিছু ঠিকঠাক দেখাচ্ছিল। তখনই আয়েশা দাঁড়িয়ে গেল। ক্ষমা করবেন, সে বলল, এই অ্যাকাউন্টস ভুল। কামরা নিস্তব্ধ হয়ে গেল। সবার শ্বাস থমকে গেল। বিক্রম মেহরা ধীরে ধীরে দাঁড়ালেন। তুমি জানো তুমি কি বলছো? আয়েশার গলা কাঁপছিল, কিন্তু শব্দ নয়। হ্যাঁ স্যার, আর যদি এগুলো ঠিক না হয় তবে আমি আইনি পথ নেব। আরাফ প্রথমবার বাবার বিরুদ্ধে চোখ তুলল। তার চোখে রাগ ছিল না, শুধু দৃঢ়তা। বিক্রম মেহরার মুঠি টেবিলের উপর শক্ত হল। এই কোম্পানি আমার বানানো, আমি জানি কি ঠিক আর কি ভুল। আয়েশা বলল, ঠিক ভুল কোম্পানি ঠিক করে না, বিবেক ঠিক করে। মিটিং শেষ হলো, কিন্তু উত্তেজনা শুরু হলো। শেষ সতর্কতা। মিটিংয়ের পর বিক্রম মেহরা আয়েশাকে নিজের কেবিনে ডাকলেন। আরাবও ছিল। মেয়ে, বিক্রম মেহরা বললেন, হয় চুপ থাকো, নতুবা শহর ছাড়ো। আয়েশা শান্ত স্বরে বলল, শহর আপনার হতে পারে স্যার, আমার আত্মা নয়। বিক্রম মেহরার চোখ সরু হয়ে গেল। তুমি জানো তোমার সাথে কি হতে পারে? জানি, আয়েশা বলল, কিন্তু আমি জানি আমি কে। সে বাইরে বেরিয়ে গেল। আরাভও তার পেছনে পেছনে। রাতের নিস্তব্ধতা। আয়েশা ছাদে দাঁড়িয়েছিল। নিচে শহর ঝকঝক করছিল। এত আলো, তবুও এত অন্ধকার। তার হাতে একটি নোটবুক ছিল। প্রমাণ, রসিদ, নাম, তারিখ এবং একটি প্রশ্ন। যদি সে পড়ে যায় তবে কি এই শহর তাকে পিষে ফেলবে? দূরে একটি গাড়ি থামল। আরব নামল। সিঁড়ি বেয়ে ছাদে এলো। যদি তুমি একা হয়ে যাও, সে বলল, তবে আমি পাশে দাঁড়াব। আয়েশা প্রথমবার তার চোখে দেখল। সেখানে ধনী হওয়ার অহংকার ছিল না, শুধু ভয় আর সত্য ছিল। কেন? আয়েশা জিজ্ঞেস করল। কারণ তুমি আমাকে দেখালে, আরাফ বলল, যে সত্যি বলা সহজ নয়, কিন্তু চুপ থাকা আরও কঠিন। দুজনেই চুপ হয়ে গেল। শহরের শব্দ নিচ থেকে আসছিল, কিন্তু ছাদে শুধু নিঃশ্বাসের শব্দ ছিল। আরাফ ধীরে বলল, তুমি জানো আমার বাবা এই সব কিছু গড়ে তুলেছেন ভয়ের জোরে? আয়েশা চুপ রইল। মানুষ সৎ নয়, শুধু ভয় পায়। আরব আরও বলল, আর আমিও অনেক বছর ধরে ভয় পেয়ে এসেছি। তার গলা প্রথমবার ভেঙে গেল। কিন্তু তুমি ভয় থাকা সত্ত্বেও সোজা দাঁড়িয়ে থাকো। আয়েশা প্রথমবার হালকা মুচকি হাসল। কারণ যদি ঝুঁকে যাই তবে নিজেকে কিভাবে দেখব? আয়েশা নোটবুক খুলে দেখাল। নাম, অ্যাকাউন্ট, তারিখ, রসিদ সবকিছু লেখা আছে। এগুলো সব আমার কাছে শুধু কাগজ নয়, সে বলল। এগুলো আমার আম্মির দোয়া আর আমার আব্বুর নিঃশ্বাস। আরাফ প্রতিটি পাতা দেখল। সে বুঝতে পারল যে এখন আর পেছনে ফেরার পথ নেই। প্রমাণের দাম। পরের দিন সকালে আরাফ কোম্পানির এক পুরনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে গোপনে দেখা করল। তার নাম ছিল মিস্টার গুপ্তা। সে কোম্পানির সাথে ২০ বছর ধরে ছিল। সে সব জানত। যদি এটা বাইরে যায়, মিস্টার গুপ্তা বললেন, তবে আগুন লাগবে। শুধু কোম্পানির নয়, তোমার বাবার সম্মানেও। তবে লাগুক, আরাফ উত্তর দিল। কিছু আগুন নেভানোর জন্য নিজেকে জ্বলতে হয়। প্রথমবার সে তার পদবীর চেয়ে নিজের বিবেককে বেছে নিল। হুমকি। সেই সন্ধ্যায় আয়েশার ফোনে এক অজানা নম্বর থেকে কল এলো। মেয়ে, তোমার আব্বু এখনো বেঁচে আছে না? ফোন কেটে গেল। আয়েশার হাত কাঁপতে লাগল, কিন্তু সে কাঁদল না। সে সরাসরি আরাফকে ফোন করল। ওরা হুমকি দিয়েছে, সে বলল। আরাফের গলা শান্ত ছিল। তার মানে এবার ওরা ভয় পাচ্ছে। ঘরের সত্য। হাসপাতালে আয়েশা তার আব্বুর হাত ধরল। দুর্বল আঙুলগুলো তার মুঠিতে মিশে গেল। বেটি, যদি সত্যি বলতে গিয়ে তোর কষ্ট হয় তবে চুপ থেকে যাস। আয়েশা ধীরে মাথা নাড়ল। না আব্বু, যদি আজ চুপ থাকি তবে কাল আপনি আমাকে চিনতে পারবেন না। আব্বুর চোখ থেকে জল বেরিয়ে এলো। তোর সাহস থেকে আমার নিজের মৃত্যুও ভালো লাগছে। আরব বনাম বিক্রম। রাতে মেহরা হাউসে সংঘাত হল। বিক্রম মেহরা ড্রয়িং রুমে বসেছিলেন। আরব সামনে দাঁড়িয়ে। তুমি কার সাথে আছো? বিক্রম মেহরা গুড় জ্বালেন। সত্যের সাথে। আরব উত্তর দিল, সত্য তোমার সবকিছু কেড়ে নেবে, তবে নিতে দিন। আরব বলল, মিথ্যের সাথে আমি কিছুই চাই না। ঘরে কাঁচ ভাঙার শব্দ হল। বিক্রম মেহরা গ্লাস ছুঁড়ে ফেলেছিলেন, কিন্তু সম্পর্ক আগেই ভেঙে গিয়েছিল। প্রথম পদক্ষেপ, আইন। তৃতীয় দিন আয়েশা আর আরব এক উকিলের দফতরে বসেছিল। উকিলের নাম ছিল রমেশ ত্রিপাঠী। তিনি পুরনো কেস লড়েছেন। টেবিলে সেই ফাইলগুলো ছিল। এই কেস বড়, চাপ আসবে, আপোষের অফার আসবে, টাকার বৃষ্টি হবে। আয়েশা সোজাসুজি বলল, আমি বিক্রি হব না। আরব ধীরে যোগ করল,
আর আমি ঝুঁকব না। উকিল প্রথমবার মুচকি হেসে বললেন, তবে লড়াই শুরু করা যাক। মিডিয়ার হাওয়া। কেউ খবর লিক করে দিল। খবরের কাগজে ছোট এক লাইন ছাপা হলো, মেহরা গ্রুপে আর্থিক অনিয়মের তদন্ত সম্ভব। শুধু এইটুকুই, কিন্তু পুরো শহর কেঁপে গেল। বিক্রম মেহরা টিভি বন্ধ করে দিলেন। তার মুখে রাগ ছিল না, ভয় ছিল। অন্ধকারের চাল। সেই রাতে আয়েশার ঘরের বাইরে কেউ তালা লাগিয়ে দিল। বিদ্যুৎ কেটে দেওয়া হলো। ভেতরে অন্ধকার ছিল। আয়েশা দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। হৃদয়ে দ্রুত কাঁপতে লাগল। কিন্তু তার হাতে এখনও নোটবুক ছিল, সেই সত্য। দরজায় আলো। হঠাৎ দরজা ভেঙে গেল। আলো ভেতরে এলো। আরফ দাঁড়িয়েছিল। এখন তুমি একা নও, সে বলল। সেই মুহূর্তে আয়েশার চোখে জল চলে এলো। ভয়ের নয়, আশ্রয়ের। কারণ জীবনে প্রথমবার তার সামনে এমন কেউ দাঁড়িয়েছিল যে বাধ্য হয়ে নয়, বরং বেছে নিয়ে তার সাথে ছিল। সকালের কড়া নাড়া। পরের দিন সকালে দরজায় জোরে শব্দ হল। পুলিশ। বিক্রম মেহরা তার প্রতিপত্তির পুরো ব্যবহার করেছিলেন। আয়েশা বিবি, অফিসার বললেন, আপনার উপর কোম্পানির গোপনীয় তথ্য চুরির অভিযোগ আছে। আয়েশা আরবের দিকে দেখল। আরবি এলো। যদি ও দোষী হয় তাহলে আমিও, সে বলল। কারণ প্রতিটি প্রমাণ আমার জানা আছে। প্রথমবার পুলিশ অফিসার কিছুটা ইতস্তত করলেন। তিনি আয়েশা আর আরবের দিকে দেখলেন। তারপর বিক্রম মেহরার দিকে, যিনি দূরে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিলেন। অফিসার গলা পরিষ্কার করলেন, এই বিষয় গম্ভীর। আমাদের দুজনকেই স্টেশনে নিয়ে যেতে হবে, তদন্ত হবে। আরব মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন, এটা গ্রেফতারি নয়, বরং সত্যের শুরু। আয়েশা আরবের দিকে দেখল। তার চোখে ভয় ছিল না, শুধু এক অদ্ভুত শান্তি। কারণ এখন সে একা ছিল না। পুলিশ ভ্যানে দুজনেই বসল। শহরের রাস্তা পার হচ্ছিল। বাইরে মানুষ দেখছিল, কেউ ছবি তুলছিল, কেউ ফিসফিস করছিল। আদালতের দিন। কোর্ট রুম ভরা ছিল। মিডিয়া, ক্যামেরা, ফিসফাস। একদিকে সাধারণ সালোয়ার কামিজে আয়েশা, অন্যদিকে দামি স্যুটে বিক্রম মেহরা। জজ জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি প্রমাণ আছে? আয়েশা দাঁড়িয়ে গেল। তার হাত কাঁপছিল, কিন্তু গলা নয়। হ্যাঁ মাই লর্ড। নোটবুক টেবিলে রাখা হলো। ওগুলো কাগজ ছিল না, এক মেয়ের সাহস ছিল, যা গুরু নানক দেবজির আদর্শে বেড়ে উঠেছিল। সত্যি বলা, পরিশ্রম করা, আর কারো হক না মারা। আরব সাক্ষ্য দিল, আমার বাবা ভুল, সে বলল। কোর্টে নিস্তব্ধতা ছেয়ে গেল। আর যদি এই সত্যের দাম আমাকে নিজের নাম, নিজের ঘর, নিজের অধিকার সবকিছু হারিয়ে দিতে হয়, সে আয়েশার দিকে দেখল। তবে আমি তৈরি। বিক্রম মেহরার চোখে প্রথমবার জল ছিল, হয়তো অনুশোচনার, হয়তো হারের। রায়। অনেক শুনানির পর জজ রায় দিলেন, আয়েশা নির্দোষ এবং মেহরা গ্রুপের আর্থিক অনিয়মের পুরো তদন্ত হবে। হাতপড়া পড়ল, নাম ডুবল, সাম্রাজ্য ভাঙল। কিন্তু কোর্টের বাইরে ভিড়ের মধ্যে একটি মেয়ে সোজা দাঁড়িয়েছিল। তার মাথায় ওড়না ছিল, যা তার পরিচয়ের প্রতীক ছিল। তার চোখে সেই আলো ছিল, যা গুরবানি থেকে পাওয়া যায়। সত্যি হীর, মিথ্যে চোর। কয়েক মাস পর আয়েশা এখন এক ছোট সংস্থায় কাজ করছিল, যেখানে সততা আর পরিশ্রমকে সবার ওপর রাখা হতো। সেখানে কোনো বড় নাম ছিল না, কোনো প্রতিপত্তি ছিল না, শুধু সত্য আর সেবা। আরব নিজের পথ আলাদা বেছে নিল। নতুন কাজ, নতুন শুরু। সে এখন আর মেহরা গ্রুপের অংশ ছিল না, সে শুধু আরব ছিল। এমন এক মানুষ যে সত্যের সাথে বাঁচতে শিখে গিয়েছিল। এক সন্ধ্যায় দুজনেই আবার সেই ছাদে দাঁড়িয়েছিল। শহর একই ছিল, কিন্তু নজর বদলে গিয়েছিল। শেষ কথাবার্তা। যদি সেদিন তুমি ঝুঁকে যেতে, আরব বলল, তবে হয়তো তোমার জীবন সহজ হতো। আয়েশা মুচকি হাসল। সে ওড়না ঠিক করল আর বলল, কিন্তু তারপর আয়নায় কাকে দেখতাম? আর গুরুজি কি শিখিয়েছেন? সত্যি বলো, সত্যি করো, সত্যি থাকো। ঝুঁকে যাওয়া আমার জন্য সহজ হতো, কিন্তু আমার আদর্শের দাম দিতে হতো। কিছুক্ষণ নীরবতা। তারপর আয়েশা বলল, ধনী হওয়া ভুল নয়, গরিব হওয়া লজ্জা নয়। ভুল হল সততাকে দুর্বলতা ভাবা। সে শহরের দিকে দেখল এবং বলল, সত্যি বলা কখনো সহজ হয় না, কিন্তু তা আমাদের মানুষ বানায়। যেমন গুরু নানক দেবজি বলেছেন, সত্যিই ভগবান আর সত্যিই সব কিছু। আরব ধীরে বলল, তুমি আমাকে মানুষ বানালে। তোমার সততা আমাকে দেখালো যে টাকা আর নামের চেয়ে বড় কিছু আছে, তা হল চরিত্র। আয়েশা হালকা মাথা নাড়ল। না, তুমি নিজেকে বেছে নিলে। তোমার ভেতরেও সেই সত্য ছিল, শুধু সেটা বাইরে আসার সুযোগ চাইছিল।
দুজনেই চুপ হয়ে গেল। শহরের আলো ঝকঝক করছিল, বাতাস ঠান্ডা ছিল, কিন্তু এখন সেই ঠান্ডা আত্মসম্মানকে জমিয়ে দিচ্ছিল না। সেটা শুধু মনে করিয়ে দিচ্ছিল সত্যের দাম ভারী হয়, কিন্তু সেই দাম কখনো বৃথা যায় না। শিক্ষা, সততা সবসময় তৎক্ষণাৎ জয় এনে দেয় না, কিন্তু শেষ পর্যন্ত তাই মানুষকে নিজের সামনে জ্যান্ত রাখে। টাকা ক্ষমতা দিতে পারে, কিন্তু সত্য আর ত্যাগের পথ মানুষ বানায়। শিখ ধর্ম শেখায় সত্য, পরিশ্রম আর সেবার চেয়ে বড় কোনো ধর্ম নেই। আর যখন মানুষ সত্যের সাথে দাঁড়ায়, তখন ভগবান নিজেই তার সাথে থাকেন। এখন প্রশ্ন আপনার কাছে, যদি আপনি আয়েশার জায়গায় হতেন, যখন পরিবার, খিদে আর ভয় সব সামনে দাঁড়িয়ে থাকত, তবে কি আপনিও আদর্শ মেনে সততার পথ বেছে নিতেন, নাকি আপোষকে বুদ্ধিমত্তা বলে মনে করতেন? বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন। আর ভিডিওটি লাইক করুন, কারণ হয়তো অন্য কারোর সাহস আপনার উত্তরের সাথে যুক্ত হয়ে যাবে। আপনি এই কাহিনী কোন গ্রাম বা শহর থেকে পড়ছেন তাও জানান। এমন সব সত্য আর হৃদয়স্পর্শী কাহিনীর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি কাহিনী শুধু কাহিনী নয়, কখনো কখনো তা আয়না হয়। এই কাহিনীতে তারা হিন্দু বা মুসলিম ছিলেন না, তারা ছিলেন শুধু এক অসহায় মেয়ে আর এক সংবেদনশীল মানুষ, যাদের মধ্যে ধর্মের আগে মানবতা দাঁড়িয়েছিল।